লেখক সম্পর্কে আমি 2-4 লাইন বলতে হবে। ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং আন্তরিকতাটা হওয়ার কারণে আমি ওনার মধ্যে সাহিত্যিক মন, কবি মন, এগুলো আমি যখন লক্ষ্য করলাম, দেখলাম ছোটবেলায় একটা কবিতা পড়ছে, ওইটাও মনে আছে ওনার। ইরানে একটা ফার্সি কবিতা, ওইটাও ওনার মনে আছে। এগুলো যখন আমি দেখছি, বললাম যে সারা জীবন তো অনেক কিছু করলেন, কিন্তু আপনার কিছুই থাকবে না। আপনি আপনার একটা স্মৃতি কথা লেখেন, দেখুন ওইটাই থাকবে সারা জীবন। উনি প্রথম 2 দিন রাজি হয়নি। তারপর বললাম, আপনি জীবনে একটা জিনিস রাখি যান। গতকালকে আমার সাথে দেখা হয়েছে, বলছি যে নজরুল, আমি তো ব্যবসা ছেড়ে দেবো। আপনি ব্যবসা ছেড়ে ঘরে বসে থাকবেন না, আপনি গবেষণা কর্ম করেন, ইনশাল্লাহ আপনার কাছে উন্নত আছে। আপনি ব্যবসা ছাড়লে গবেষণা কর্মে আপনি মন দেন, যা লিখে যাবেন ওইটাই থাকবে, আর কিছু থাকবে না। আমি ওনার কবি মন, সাহিত্যিক মন দেখে কিন্তু আমি ওনাকে বলছি, হয়তো আরো অনেকে বলতে পারে, কিন্তু আমি বলছি এটা আমি বললাম। তারপরে আমি এই বইটা পড়ে আমি কিন্তু আগে পাইছি, বলে আমি পড়ছি না। আপনারা বাবর নামা যারা পড়ছেন, সম্রাট বাবরের আত্মকথা, ওখানে দেখবেন ওই বাবরের আত্মকথা যদি আপনারা পড়েন, বাবরের সমকালে পারস্যের সামাজিক, রাজনৈতিক, প্রাকৃতিক সকল অবস্থা ওখানে আপনার মনে হবে যে আপনি পারস্যে গেছেন। কেননা ওখানে কি ফুল আছে, কি গাছ আছে, কি পশু আছে, কি পাখি আছে, সবকিছু বর্ণনা আছে। তারপরে মধ্য এশিয়া থেকে ভারতবর্ষ পর্যন্ত যত রকমের গাছ, ফুল, পাখি, ফল আছে, বাবর নামা বললে আপনি এগুলো দেখবেন। তো বাবর নামার মতো উন্নত হয় নাই, তবে বাবর নামার মতোই হয়েছে। কেমন? আমি ওনার বইতে দেখেছি, উনি যেখানে যেখানে জীবনে পা রেখেছেন, ওখানকার একটা বিস্তারিত বর্ণনা পাঠক নিজে দেখতে পাবে। আপনি ওনার বইটা পড়লে সমকালীন করাচি, সমকালীন কান্দাহার, সমকালীন ইরান, সমকালীন মাশহাদ, সমকালীন বার্লিন, সমকালীন ইস্তাম্বুল, সমকালীন লন্ডন, এইভাবে উনি যত জায়গায় পা রেখেছে সব জায়গার বর্ণনা উনি এত চমৎকার করে দিয়েছে। আপনি 70-80 দশকের লন্ডন খুঁজবেন, ওনার বইতে পাবেন। আপনি 70-80 দশকের করাচি খুঁজবেন, ওনার বইতে পাবেন। এটাই বইয়ের অমরত্বের কারণ, আর কিছু না। কেউ যদি 70 দশক 80 দশকের বার্লিনকে খুঁজতে চায়, এই বইটা বললে সে 70-80 দশকের বার্লিনটা খুঁজে পাবে। এই জন্য এটা সবসময় এটা প্রয়োজন থাকবে। বই অমরত্ব লাভ করে কখন? যখন আপনার লেখা বাসি হবে না, এই বইটা বাসি হবে না। কেননা যে কোনো ইতিহাস বোদ্ধা তারা কি করবে, যখন বার্লিন দেখবে তখন তারা বলবে যে হ্যাঁ বার্লিন কেমন দেখি। ওনার বই যখন পড়বে তখন দেখবে যে বার্লিনটা আসলে কি জিনিস। ইস্তাম্বুল, তুর্কিরা কত বিশাল সভ্যতার মালিক ছিল। আপনি ওনার ইস্তাম্বুল লেখাটা যদি পড়েন, তাহলে আপনি দেখবেন আজ থেকে মানে 50-60 বছর আগে ইস্তাম্বুল কত সমৃদ্ধ ছিল, অথচ 2টা বিশ্বযুদ্ধের আঘাতের পরে এত সমৃদ্ধ ছিল। ওই বিশ্বযুদ্ধের আগে কেমন ছিল আপনারা চিন্তা করতে পারেন। যাই হোক, আমি লম্বা করবো না, এখানে আমার অনেক স্যাররা আছে, আমি ওনার সাফল্য কামনা করি এবং আপনাদেরকে সহ আমি ওনার কাছে দাবি করতেছি, কালকে আমার কথা বলে রাজি হয়ে নেই। আমি বলছি আপনি ব্যবসা ছাড়লে আপনি গবেষণায় নামেন, আপনি বসে থাকবেন না। এই কথাটা কালকে বলছি, উনি রাজি হয়ে নাই। আপনারাও বলবেন যাতে রাজি হয়, তাহলে দেখবেন নতুন নতুন বীজ পাবেন ইনশাল্লাহ। কেন না উনি সৃজনশীল অনেক কাজ করেছে, আসারুল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন বা এরকম আরো অনেক প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত। তো আমি বইয়ের সামান্য ত্রুটিও আছে, যেমন মনে করেন সূচিপত্রে আছে মাশহাদ, এটা যদি দেওয়া হইতো শ্রেষ্ঠ কবিদের বিশ্রামস্থল মাশহাদ,
বা ফুলের শহর মাসাদ। উনি মাসাদে যতগুলো ফুলের বাগানের বর্ণনা দিছে, এই জন্য ফুলের শহর মাসাদ দিলে হতো, মানে বইটা তখন আরো চমৎকার। এটা ত্রুটি হয়তো উনার না সম্পাদক। ফুলের শহর মাসাদ, বিশ্ব কবিদের শহর মাসাদ, বিশ্বের শ্রেষ্ঠ যে 7 জন কবি, তার মধ্যে 3 জন মাসাদের মাটিতে ঘুমাইতেছে। শেখ সাদি রুমি আর একজন নাম আমি ভুলে গেছি, 3 জন সারা কবি ওখানে। তাহলে বিশ্ব কবিদের শহর মাসাদ বলা যায়, ফুলের শহর মাসাদ বলা যায়। আমি আশা করবো উনি আগামী সংস্করণে সম্পাদনাটা একটু আরো উন্নত করবেন এবং উন্নয়নের থেকে আরো বই চাই আমরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।